নতুন করে কিছু গাছ নিয়ে আসা হয়েছে। দুপুরে যখন রান্না করতেছিলাম আমার হাজব্যান্ড এসে বলল, সামনে এসে দেখে যাও কি নিয়ে এসেছি। আর সত্যি এগুলো দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুটা গাছ দিয়েই করেছি, তবে এটা ছিল দুপুরের ভিডিও যখন আমি রান্না করতেছিলাম। তো এখানে বেশ কিছু ফুলের গাছ রয়েছে, তার পাশাপাশি একটা ফলের গাছ ছিল, আর সেটা হলো আম গাছ। সেই সাথে এখানে প্রায় 5-6টা বাঁশের কঞ্চিও রয়েছে। তো আমাদের বরিশালের যে সিটি মেয়র রয়েছেন বিলকিস আক্তার জাহান শিরিন, তার উদ্যোগে কিন্তু এখন বরিশাল নগরীতে অনেক ফুলের গাছ লাগানো হচ্ছে। তো সেই উপলক্ষে কিন্তু আমরাও কিছু গাছ নিয়ে এসেছি। ভাবলাম বাসার ছাদে এবং ছাদ বাগানে কিছু গাছ লাগিয়ে দিব। এই তো এই টবটাতে কয়েকটা গাছ লাগিয়েছি। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ছেলে একটু ভিডিও করে নিয়ে এসেছে। রঙন ফুলটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল, আর এর পাশাপাশি অন্যান্য ফুলের গাছও লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা ছিল ভিডিওর শুরু, কিন্তু গাছ দিয়েই শুরু করেছি। ফ্রিজ থেকে মাছ বের করেছি, আর এখানে যে ছোট একটা বালতির মতো দেখতে পাচ্ছেন, এর ভিতরে ছিল বিস্কিট। তো বিস্কিট খেয়ে ফেলেছি, আর এরকম বালতিটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম এটা আসলে কোনো কাজে লাগানো যাবে। তো বিশেষ করে দেখা যায় অনেক সময় অল্প পরিমাণে মাছ থাকলে কিন্তু সেই মাছগুলো রেখে এরপরে আটকে ফ্রিজে রাখা যাবে। তো মাছগুলো আমি এখানে আসলে ইলিশ মাছ নিয়েছিলাম, রান্না করব কয়েকটা পটল দিয়ে। তো মাছটাও ভেজে নিয়েছি, আর এদিকে পটল কেটে পরিষ্কার করে ভালোভাবে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। তো এভাবেই যখন দুপুরে রান্না করতেছিলাম তখনই এসে আমাকে বলল, এসে দেখে যাও। আসলে আমার মনটা গাছের কাছেই পড়েছিল। তারপরও রান্নার মাঝে যখন কাজের খালা চলে আসছে, তো আমি গিয়ে কিন্তু একবার দেখে এসেছি যে গাছে ছাদে আসলে গাছগুলো কিভাবে লাগানো হচ্ছে। তো রান্নার সময় তো আর এগুলো হয় না, তো কিছু করার নেই, যেহেতু জিসানের বাবার ওই সময় হাতে সময় ছিল। তো সে ছাদে গিয়ে তার ছেলে মেয়েও ছিল, বেশ সুন্দর সময় পার করেছে। কিন্তু আমি গিয়েছি সেটাও পরে কিছু সময়ের জন্য, তবে পুরো সময়টা থাকতে পারিনি। গাছ তো আমার ভীষণ পছন্দ, আর গাছ ফুল এগুলো পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। তো যেখানে গাছ দেখি বা ফুল গাছ দেখি সেখানে কিন্তু মনটা আটকে যায়। আমি যখন কোথাও বের হই তখন যদি এভাবে গাছ দেখি, তো সেখানে একটু গিয়েও দাঁড়াবই। আর আমার ছেলে তখন বুঝতে পারে যে আম্মু এখন ওই গাছের কাছে গিয়ে দাঁড়াবে। তো ছেলে তখন বলে দেয় যে হ্যাঁ আব্বু শুরু হয়ে গিয়েছে, এখন কিছু সময় এখানে আম্মুর দাঁড়াতে হবে। তো যাই হোক, দুপুরবেলাতে তারা গাছগুলো লাগিয়েছিল, সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি। দুপুরে রান্নার ঝামেলা তো সব গৃহিণীদের আছে। তো রান্নায় মনোযোগ দিব না সেখানে যাব সেটাই ভাবতেছিলাম। তারপরও একবার গিয়েছিলাম, কিন্তু ভিডিও করার মতো সময় হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু আমি আলু আর পটল দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি। এভাবে যদিও আমি সচরাচর আলু পটল ভেজে রান্না করি না, তবে আজ কেন জানি না ইচ্ছা হয়েছে যে একটু হালকা ভেজে তারপরে না হয় ইলিশ মাছ দিয়ে রান্নাটা করে নেই। এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করেছি। বাটা পেঁয়াজ ব্যবহার করলে মশলার যে গ্রেভিটা অনেক ঘন হয়। তো ভাবলাম এখানে একটু বাটা পেঁয়াজ ব্যবহার করি, চাইলে আপনারা কেটে দিতেও পারেন। আর এই বর্ষার মরশুমে ইলিশের যে কোনো আইটেম অনেক বেশি ভালো লাগে। তাছাড়া ইলিশ মাছ যারা পছন্দ করেন তারা তো সবসময় পছন্দ করেন। তো ভাবলাম যে একটু সবজি দিয়ে তারপরে ইলিশ মাছটা না হয় রান্না করি। তো এভাবে আলু পটল দিয়ে ইলিশ মাছটা আমি রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে ভীষণ মজার হয়েছিল।
ইলিশ মাছ শুধু ভুনা করলেও যেমন মজা, আর মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলেও কিন্তু ঠিক তেমনই মজার। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটু গরম পানি ব্যবহার করছি। রান্না যাই হোক না কেন, যদি মনোযোগ সহকারে রান্না করা হয় তখন কিন্তু সেই খাবারটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আর আলু পটল দিয়ে যখন ইলিশ মাছটা রান্না করেছিলাম, আমার রান্নার অ্যাটেনশন মনে হয় সবটাই রান্নার ভিতরেই ছিল, এমন একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় রান্না করতে ভালো লাগে না, তারপরও জোর করে করতে হয়। আবার অনেক সময় খুব আগ্রহ থাকে রান্না করার, যে না এই রান্নাটা ভীষণ ভালোভাবে করতে হবে। তবে আমি জানি এই সমস্যাটা আমার একার না, এটা প্রত্যেকটা নারীরই এমন হয়। কখনো কখনো রান্না করা বা কাজ করতে ভালো লাগে, আবার কখনো ভালো লাগে না। তো আমার মনে হয় যখন ভালো না লাগে হালকা পাতলা কিছু রান্না করে ছেড়ে দেওয়া উচিত। সব সময় যে অনেক কিছু রান্না করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তো যাই হোক, এখানে আমি ইলিশ মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করে নিচ্ছি, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে রান্নার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ঝোল বেশি একটা রাখবো না, একটু মাখা মাখা রাখবো। আর এভাবে আলু পটল ইলিশের ঝোল জাস্ট অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, এরপরে কি রান্না রয়েছে সেটা দেখে নেওয়া যাক। এরপরে আমি যেটা রান্না করেছি, আর মোবাইলটা হাতে নিলে হয় কি এদিক সেদিক আঁকাবাঁকা হয়ে যায়। আমার কিন্তু আসলে স্ট্যান্ডে রেখে ভিডিও করার অভ্যাস। তো এরপরে কিন্তু আমি রান্না করেছি মুরগির মাংস। এই মুরগিগুলো অনেক ছোট ছিল, বলতে পারেন অনেকটা ছোট বাচ্চার মতো আর কি। এর লেগ পিস দেখে হয়তো বোঝা যাচ্ছে, তবে যতটা ছোট মনে হচ্ছে ততটাও কিন্তু ছোট না, মানে খাবার উপযোগী আর কি। তো ভাবলাম যেহেতু ছোট মুরগি, সেক্ষেত্রে আলুটা একসাথে দিয়ে তারপর কষিয়ে নিলেই মনে হয় ভালো হবে। তো এভাবে আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আমার বাসায় আমার ছেলে মাছের থেকে মাংসটা বেশি পছন্দ করে। শুধু ছেলে না, মেয়েটাও এমনই হয়েছে। তো যাই হোক, আসলে মাছ মাংস সবটাই তো খাওয়া দরকার, শুধু মাংস খেলেই তো হবে না। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখানে আমি শেয়ার করছি কিছু ছোট ছোট চিংড়ি মাছ ভুনা করেছি। তবে এই সব রান্না কিন্তু একদিনের না, যেহেতু আমি 2 দিন বা 3 দিন পর পর ভিডিও দেই, তো যখন যতটুকু ভালো লাগে সেখান থেকে একটু একটু ভিডিও করে রাখি যে শেয়ার করা যাবে। তো এই রান্নাগুলো একদিনে করিনি, এই রান্নাগুলো কিন্তু 2 দিন বসেই করা। তো যাই হোক, ছোট চিংড়িগুলো এখানে ভুনা করে নিচ্ছি, আর সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি একটুকু গুঁড়ামরিচ ব্যবহার করিনি, সম্পূর্ণটাই কাঁচা মরিচ দিয়েই কিন্তু চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি। তবে আমার কাছে ছোট চিংড়ি ভুনাটা বড় চিংড়ির মতো, মানে মিডিয়াম সাইজের যে চিংড়িগুলো হয় ওই চিংড়িগুলো ভুনা করলে বেশি স্বাদ লাগে। এই ছোট চিংড়িগুলো আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না।